আমার নতুন বিবাহ হয়েছে, কিন্তু আমার স্বামী বিদেশে থাকেন। আমি সবসময় তার কথা ভেবে অস্থির থাকতাম, আর এই অস্থিরতার জন্য রাতে ঘুমও আসতো না। একদিন বিশেষভাবে মনটা খুবই অশান্ত হয়ে উঠল, তাই আমার স্বামীর ফোন নম্বরে আমার কিছু ছবি পাঠিয়ে দিলাম। কিন্তু সেই ছবি ভুল করে আমার ভাতিজা কুনালের নম্বরে চলে গেল। ছবি দেখে সে একটু থমকে গেল, আর এরপর সে হঠাৎ আমার ঘরে এসে উপস্থিত হলো। তারপর সে আমাকে, বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, আশা করছি তোমাদের ভালো লাগবে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। রাতে আমার মন আরও অস্থির হয়ে উঠল, তাই আমি আমার স্বামী রাহুলকে ফোন করে জিজ্ঞেস করলাম, কবে আসবে তুমি, কারণ সে অনেক দিন ধরে বিদেশে রয়েছে। রাহুল জানালো যে এখনই ছুটি পাচ্ছে না, কিছু মাস আরও লাগবে। আমি শুনে বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি ফিরে আসতে চাইছো না কেন? সে বলল, দয়া করে বুঝতে চেষ্টা করো, আমাদের পরিবারের পরিস্থিতি তখনই ভালো হবে যখন আমি কঠোর পরিশ্রম করব। যদি আমি ছুটি নিয়ে আসতে থাকি, তাহলে আমার চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে। একটু অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই ফিরে আসব। শুনে আমার মন ভেঙে গেল, কিন্তু আমি তাতেও অটল ছিলাম। সে বলল, কেবল কিছু মাস অপেক্ষা করো। রাহুলের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। বিবাহের 1.5 মাস পরই রাহুল দুবাই চলে গিয়েছিল, আর এখন আমাদের বিয়ের 2 বছর হতে চলেছে। আমি অপেক্ষা করতে করতে পাগল হয়ে যাচ্ছিলাম। নতুন বিয়ে উপভোগ করার যে সব স্বপ্ন দেখেছিলাম, সবই ভেঙে গেছে। আমি কত স্বপ্ন দেখেছিলাম যে আমি আমার স্বামীর সঙ্গে বিভিন্ন স্থানে ঘুরব, আমরা একে অপরের সঙ্গে প্রেমের কথা বলবো, আর প্রতিরাতে রাহুলের বাহুডলে কাটাবো। কিন্তু সব স্বপ্ন কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেছে। রাহুলও তার হতাশার কথা বলতো, সবসময় বলতো যে সে আর থাকতে পারছে না এবং খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবে। তখন আমার মনে আশা জেগে উঠত যে খুব শীঘ্রই রাহুল ফিরে আসবে। কিন্তু অপেক্ষা করতে করতে 2 বছর পার হয়ে গেল এবং রাহুল এখনো ফিরে আসেনি। সে প্রতিবার নতুন নতুন অজুহাত দেখাতে লাগলো। সে আমাকে সান্ত্বনা দিতে চেষ্টা করত, বলতো, পূজা, বুঝতে চেষ্টা করো। তোমার থেকে এবং পরিবারের সবার থেকে দূরে থাকা আমার জন্য সহজ নয়, কিন্তু যারা বিদেশে থাকে তাদের জন্য আয় রোজগার করাটা সহজ কাজ নয়। যদি ছুটি না পাই, তাহলে কিভাবে আসব? বিয়ের পর থেকেই রাহুলের থেকে দূরে থাকছি। কঠিন হলেও নিজেকে বুঝিয়ে সময় কাটাচ্ছিলাম। কিন্তু যত দিন যাচ্ছিল, আমার জন্য স্বামীর অনুপস্থিতিতে থাকা আরও কষ্টকর হয়ে উঠছিল। আমার সমস্ত আবেগই রাহুলের জন্য ছিল, আর বিবাহের সেই অল্প কিছু সময় যে ভালোবাসা সে আমাকে দিয়েছিল, তাতে আমি যেন তার প্রেমে একেবারে মগ্ন হয়ে পড়েছিলাম। ওর ছাড়া এক মুহূর্ত কাটানো আমার পক্ষে কল্পনা করা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু রাহুল বিয়ের 1.5 মাস পরেই বলল, আমি দ্রুত ফিরে আসব। আমরা একসঙ্গে নতুন একটি জায়গায় থাকব। কিন্তু বিয়ের পর মাত্র 1.5 মাস একসঙ্গে থাকার পর থেকেই আমি একা। এখন এমন মনে হয় যেন আমি এখনো অবিবাহিত। আমার স্বামীও দূরে বসে আমার জন্য মন খারাপ করত, কিন্তু তার এই মন খারাপের বা আমার যত্ন নেওয়ার কি লাভ, যদি সে আমার কাছে না থাকে? সে বলতো, তোমার ছবি পাঠিও, তোমাকে দেখলে আমার ক্লান্তি দূর হয়। কখনো ভিডিও কল করলে আমি রাহুলকে দেখে কেঁদে ফেলতাম। তখন সে আমাকে সান্ত্বনা দিত। রাহুল আমাকে আশ্বস্ত করত, বলতো, আমি চেষ্টা করছি, যদি আগামী সপ্তাহের মধ্যে ছুটি পাই তাহলে বাড়ি আসব। তুমি অতিরিক্ত চিন্তা করো না। কিন্তু প্রতিবার সে আমাকে নতুন আশার বাণী দিয়ে শেষমেশ জানাতো, ছুটি পায়নি। তার যাওয়ার পর থেকে নিজেকে সাজানো গোছানো বন্ধ করে দিয়েছিলাম। যখনই রাহুল ভিডিও কলে আমার মলিন মুখ দেখত, তখন তার মনও খারাপ হয়ে যেত। সে বলতো, নিজেকে একটু সুন্দর করে সাজাও, নতুন ছবি তুলে আমার কাছে পাঠাও। তার অনুরোধে নিজেকে আবার একটু সাজাতে শুরু করলাম। ভালো ভালো ছবি তুলে রাহুলের কাছে পাঠাতাম। আমার ছবি দেখে রাহুল মুগ্ধ হয়ে যেত, প্রশংসা করত, আর আমি লজ্জায় রাঙা হয়ে উঠতাম। আমি সবসময় প্রশংসা শুনতে পছন্দ করতাম, আর আমার মধ্যে সৌন্দর্যের কিছুটা অহংকার ছিল। ছোটবেলা থেকেই নিজেকে নিয়ে প্রশংসা শুনতে ভালো লাগত। যখন রাহুল আমার প্রশংসা করত, তখন সব দুঃখ ভুলে যেতাম। তার কথা শুনে মন আনন্দে নেচে উঠত। তবে আমার শাশুড়ি আমার এই পরিবর্তনটা সহজভাবে নেননি। একদিন তিনি আমাকে ডেকে বললেন, তোমার স্বামী তো বাড়িতে নেই, তাহলে কার জন্য এত সেজেগুজে থাকো? আমি হকচকিয়ে গেলাম, বললাম, মা, রাহুল ভিডিও কলে কথা বলে। রাহুল ভিডিও কলে কথা বলার সময় আমাকে ক্লান্ত ও অগোছালো দেখলে অভিযোগ করত। তাই তার কথামতো নিজেকে একটু সজ্জিত রাখতাম।
আমার শাশুড়ি ছিলেন খুবই পুরনো চিন্তাধারার মানুষ, আর রাহুলের আমাকে এভাবে ভালোবাসা প্রকাশ করাটা তার পছন্দ ছিল না। তিনি কপালে ভাঁজ ফেলে বললেন, রাহুল দিনে একবার ভিডিও কলে কথা বলে, কিন্তু তুমি সারাদিনই এত সেজেগুজে ঘুরে বেড়াও কেন? বাড়িতে তোমার ভাতিজা তরুণ কুনাল আছে, এভাবে চলাফেরা করলে তার নজর তোমার দিকে পড়তে পারে। একটু খেয়াল রেখো। আমি চুপ করে গেলাম। আমার ভাতিজা কুনালের এখনো বিয়ে হয়নি, আর শাশুড়ি একবার বলেছিলেন যে সে নারীদের নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করে। তার একবার বিয়ের কথা পাকা হলেও সে নিজেই সেই সম্পর্ক ভেঙে দিয়েছিল। শুনে একটু অবাক হয়েছিলাম, কিন্তু তেমন গুরুত্ব দিইনি। শাশুড়ির নিয়মের কারণে দিন দিন আমার মন খারাপ হতে লাগল। যখনই রাহুলের ফোন আসত, আমি কাঁদতাম আর বলতাম, তোমার মা এখন আমার সাজগোজের উপরও নিয়ন্ত্রণ চাপিয়ে দিয়েছেন। রাহুল আমাকে শান্ত করার চেষ্টা করত, বলতো, এ নিয়ে ভাবো না, মা যা বলছেন ঠিকই বলছেন। তুমি আমার স্ত্রী, আমার উপস্থিতিতে সাজগোজ করলে ভালো লাগে। বাড়িতে আমার ছোট ভাতিজা রয়েছে, তাই এই বিষয়ে একটু খেয়াল রাখলে ভালো হয়। তুমি তো জানি সে এখানে থেকেই বড় হয়েছে। রাহুলের কথাগুলো শুনে আমার মন খারাপ হয়েছিল। এমন মনে হলো যেন সেও আমার উপর পুরোপুরি ভরসা করতে পারছে না। আমি ছিলাম একজন সুন্দরী মেয়ে, সাজলে আরও সুন্দর লাগত। সত্যি বলতে আমার কুনাল মাঝে মাঝে আমাকে নজরে রাখত, আর আমার শাশুড়িরও একটা ভয় ছিল যাতে স্বামীর অনুপস্থিতিতে আমি কোনো ভুল পথে না যাই। কারণ আমি ছিলাম এক তরুণী, নতুন বিবাহিতা। বিয়ের পর স্বামীর সঙ্গ পাওয়াটা একজন মেয়ের স্বাভাবিক চাহিদা। কিন্তু যখন স্বামী সেই চাহিদা পূরণ করতে না পারে, তখন অনেক সময় মনে নানা রকমের ভাবনা আসতে পারে। সম্ভবত এ কারণেই আমার শাশুড়ির মনে এমন ভয় কাজ করছিল। বিয়ের পর নিজেকে গুছিয়ে রাখতাম, তবে এখন শাশুড়ি আপত্তি জানাতেন। স্বামীকে জানালে সেও বলতো, মা ঠিকই বলেছেন। আমি রাহুলকে বোঝাতাম যে আমাকে অন্তত নিজের মতো করে সাজগোজ করতে দিক, যাতে আমি প্রাণ খুলে জীবনটা উপভোগ করতে পারি। কিন্তু রাহুলও এতে রাজি হতো না। আমি যেন নিজের মধ্যে বয়সের ভার অনুভব করতে শুরু করলাম। মনে হতে লাগলো শাশুড়ি অয়থাই আমার উপর এত নিয়ন্ত্রণ আরোপ করছেন, বিশেষত যখন আমার কুনালের এমন কিছুতেই আগ্রহ নেই। আমার ভাতিজা কুনাল একবার বিবাহ হলেও বিয়ের আগেই সেই সম্পর্ক ভেঙে দিয়েছিল। শাশুড়ি বলেছিলেন মেয়েটি ছিল খুবই সুন্দরী, কিন্তু আমার কুনাল কেন জানি না তার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে পারেনি। সে ছিল শান্ত স্বভাবের, নিজের মতো থাকত। প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হতো আর রাতে ফিরে নিজের ঘরেই থাকত। প্রয়োজন ছাড়া তেমন কথা বলতো না, ঘর থেকে বের হয়ে সময়ও কাটাত না। এখন আমারও মনে হতে লাগলো হয়তো ওর কোনো ব্যক্তিগত শারীরিক সীমাবদ্ধতা রয়েছে, যার জন্য সে আর বিয়ে করার চেষ্টা করেনি। হয়তো এটাই ভালো, যাতে আরেকটি মেয়ের জীবন ক্ষতিগ্রস্ত না হয়। আমি কিছুতেই পরিস্থিতি মেনে নিতে পারছিলাম না। বারবার রাহুলকে ফিরে আসতে অনুরোধ করতাম। রাহুল বিদেশে কঠোর পরিশ্রম করছিল, আর আমি এখানে দুশ্চিন্তায় ভুগতাম। কষ্টে বলতাম, রাহুল এবার ফিরে আসো, আমার ধৈর্য ফুরিয়ে আসছে। রাহুল বলতো, আর একটু ধৈর্য ধরো, টাকা জমাচ্ছি যাতে ফিরে এসে আমাদের কোনো অসুবিধা না হয়। শাশুড়ির মানা করার পর সাজগোজ বন্ধ করেছিলাম, কিন্তু রাতে রাহুলের কথা মনে পড়ত। বিছানায় শুয়ে তার বাহুতে ঘুমানোর আকাঙ্ক্ষা জাগত। অতিরিক্ত কষ্ট পেলে স্নানে যেতাম, নিজের ছবি তুলতাম এবং নিজেকে দেখে ভালো লাগত। এভাবে চলতে চলতে আমি কখন যে ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়েছি তা নিজেই বুঝিনি। এখন বেশিরভাগ সময় একা থাকলে নিজেকে ব্যস্ত রাখার জন্য নানাভাবে ছবি তুলতাম। আস্তে আস্তে এই অভ্যাসটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আমার পক্ষে এটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছিল। একদিন আবেগের মুহূর্তে এমন কিছু করে ফেললাম যা সাধারণত কেউ সহজে করেন না। মনে হচ্ছিল রাহুল আমার সৌন্দর্যকে মুগ্ধ হয়ে দেখুক, এই আকাঙ্ক্ষাই আমাকে বিচলিত করছিল। নিজের সিদ্ধান্তগুলো নিয়ে ভাবার সময় পাইনি, আর এই ছোট্ট পদক্ষেপেই আমার জীবনে বড় পরিবর্তন আসতে শুরু করল। আমার শাশুড়ি সবসময় আমার দিকে কৌতূহলভরা নজরে তাকিয়ে থাকতেন। বেশিরভাগ সময় আমি নিজ ঘরে কিংবা একা থাকলে তার চোখে কিছুটা সন্দেহ ফুটে উঠত। মাঝে মাঝে তিনি কিছু প্রশ্ন করতেন, আর মুখের অভিব্যক্তিতে যেন মনের ভাব প্রকাশ পেত। একদিন হঠাৎ আমার মোবাইল নষ্ট হয়ে গেল, আর আমি খুবই চিন্তায় পড়ে গেলাম। ছবি তোলার যে নতুন শখ আমার মধ্যে জন্মেছিল সেটা যেন আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছিল। মোবাইল ঠিক করানোর জন্য দোকানে দিতে হতো, আর তাতে আমার কিছু ব্যক্তিগত ছবি ছিল। যদি কেউ দেখে ফেলত তাহলে বড় বিপদে পড়তে হতো।
রাহুল একদিন শাশুড়ির ফোনে কল করেছিল, আর সেই সুযোগে আমি মোবাইল নষ্ট হয়ে যাওয়ার বিষয়টা জানালাম। রাহুল বলল, কোনো চিন্তা করো না, তোমার মোবাইলটা কুণালকে দিয়ে দাও, সে তো তার বন্ধুর দোকান থেকে ঠিক করিয়ে আনতে পারবে। তার কথায় আমি একটু স্বস্তি পেলাম, কারণ আমার কুণাল এমন কেউ ছিল না যে আমার ব্যক্তিগত ব্যাপারে ঢু মারবে। সকালে আমি মোবাইলটা কুণালকে দিলাম, আর বিকেলে সে সেটা ঠিক করিয়ে নিয়ে এলো। যখন মোবাইল আনতে তার ঘরে গেলাম, তখন শাশুড়ি আমাকে তার ঘর থেকে বেরোতে দেখে ফেললেন। তারপরই আমাকে ডেকে প্রশ্ন করলেন, কেন আমি কুণালের ঘরে গিয়েছিলাম। আমি ব্যাখ্যা করলাম, মা, আমার মোবাইল নষ্ট হয়েছিল, সেটাই ঠিক করানোর জন্য তাকে দিয়েছিলাম। কিন্তু আমার কথায় তিনি সন্তুষ্ট হলেন না। এরপর তিনি এমন কথা বললেন যা আমাকে চিন্তায় ফেলে দিল। তিনি বললেন, তুমি যেন অদ্ভুত সব কাজ করছো আজকাল। কখনো সাজুগুজু করে বাইরে চলে আসছো, আবার কখনো নিজের ঘরে দরজা বন্ধ করে রাখছো, আর বাথরুমে ঢুকলে অনেক দেরি করো। আমি বেশিরভাগ সময় বাথরুমে কাটালে শাশুড়ি খেয়াল করতেন এবং আমাকে নিয়ে নানা মন্তব্য করতেন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে ভাবতাম, কেন তিনি এত ছোটখাটো ব্যাপারেও আমার উপর নজর রাখছেন। মনে মনে চিন্তা করতাম, তার আসল সমস্যা কি। আমার কোনো কাজই যেন তার কাছে সহ্য হয় না। তবে সত্যি বলতে তিনি জীবন সম্পর্কে অনেক কিছু জানতেন এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন ছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে আমার মধ্যে পরিবর্তন আসছে এবং হয়তো ভাবছিলেন আমি আমার স্বামীর অনুপস্থিতিতে যেন বিভ্রান্ত হয়ে না যাই। এরপর আমি তার কথাগুলো পাত্তা না দেওয়া শুরু করলাম। প্রতিদিন রাতে শাশুড়ি ঘুমানোর আগে এক গ্লাস দুধ পান করতেন। একদিন তাকে দুধ দিতে তার ঘরের দিকে যাচ্ছিলাম। দরজার কাছে পৌঁছে হঠাৎ ভেতরে কথা শোনা গেল এবং অবাক হয়ে শুনলাম যে আমার নামও আলোচনা হচ্ছিল। আমি চুপ করে দরজার বাইরে দাঁড়িয়ে থাকলাম। ভেতরে শাশুড়ি আর কুণাল দরজা বন্ধ করে গোপনে কথা বলছিলেন, আর তাদের কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। মনে হচ্ছিল তাদের কথাগুলো ভীষণ বিস্ময়কর ও অপ্রত্যাশিত ছিল। কিছুক্ষণের জন্য আমার ইচ্ছে হলো ভেতরে ঢুকে কথা বলি, তবে মিথ্যে ঝামেলা বাড়াতে চাইনি। আমি খুব চিন্তিত হয়ে নিজের ঘরে এসে মাথা ধরে বসে পড়লাম। এইসব ভাবতে ভাবতেই পাগল হয়ে যাচ্ছিলাম। আমি সবসময় আমার কুণালকে সোজাসাপটা একজন মানুষ মনে করতাম, কিন্তু আমি জানতাম না তার মধ্যে এমন কিছু ভাবনা থাকতে পারে। লজ্জায় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, স্বামীকে এসব জানাতে লজ্জা লাগছিল। রাতটা পুরোপুরি টেনশনে কেটেছিল। ঘুম না আসায় মোবাইলটা হাতে নিয়ে নিজের একটা ছবি দেখতে লাগলাম। মনে হঠাৎ খেয়াল এলো, এই ছবিটা আমার স্বামীকে পাঠাই। পরের মুহূর্তেই একটা সুন্দর আমার স্বামী রাহুলের নম্বরে পাঠিয়ে দিলাম। কিন্তু পরক্ষণেই বুক ধক করে উঠল, কারণ ভুলবশত ছবিটা আমার ভাতিজা কুণালের নম্বরে পাঠিয়ে ফেলেছিলাম। সময় দেখলাম রাত তখন 2টা। ভাবলাম এই সময় নিশ্চয়ই আমার কুণাল ঘুমিয়ে আছে, কিন্তু সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। যদি সে জেগে ওঠে আর ছবিটা দেখে ফেলে, তবে তার সামনে চোখ তুলতে পারবো না। ছবি এমন কিছু ছিল না যা অন্য কেউ দেখলে ভালো লাগতো। আমার কিছুই বুঝে উঠতে পারছিলাম না কি করব। ঘরে পায়চারি করতে লাগলাম। চিন্তা করতে করতে মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। আমার মনে তখন একটাই ভয়, যদি সেই ছবিটা আমার কুণালের ফোনে থেকে যায়, তবে একেবারে অপ্রস্তুত পরিস্থিতি তৈরি হবে। যদিও নিজের ফোন থেকে আমি ছবিটা ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু এই প্রযুক্তির যুগে ডিলিট করা ছবি আবারও দেখা যেতে পারে। ভাবলাম কুণালের ঘরে গিয়ে সরাসরি তার ফোন থেকে ছবিটা মুছে ফেলা যায় কিনা। তবে এমন কিছু করলে হয়তো সে আমাকে ভুলভাবে দেখবে। তবু সাহস করে ঘর থেকে বাইরে তাকালাম। পুরো বাড়িতে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। সবাই নিজ নিজ ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, আর আমার মন পুরোপুরি অশান্ত। কুণালের ফোন থেকে ছবি ডিলিট না করা পর্যন্ত যেন মনে শান্তি পাচ্ছিলাম না। অবশেষে ধীরে ধীরে পায়ে হেঁটে কুণালের ঘরের দিকে এগোলাম। বুকটা ভয় আর উৎকণ্ঠায় জোরে জোরে ধুকপুক করছিল। যদি শাশুড়ি বা শ্বশুর আমাকে এভাবে দেখে ফেলে, তাহলে সন্দেহ করবে। নিঃশব্দে পা ফেলে কুণালের ঘরের দরজার কাছে পৌঁছলাম। ঘরটা ছিল অন্ধকার। কুণাল নিশ্চিন্তে বিছানায় ঘুমিয়ে আছে। আমি আস্তে আস্তে পায়ের শব্দ না করে বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। ভাগ্যক্রমে তার মোবাইলটা হাতের কাছে ছিল। হাতে নিয়ে দেখলাম ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া। তখন হঠাৎ কুণালের দিকে তাকিয়ে কি করব তা ভেবে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি ভেবেছিলাম একটু চেষ্টা করলে হয়তো কুণালের ফোনের লকটা খুলতে পারব। গভীর ঘুমে থাকা কুণালের আঙুলটা ফোনের স্ক্রিনে লাগাতেই সঙ্গে সঙ্গে লক খুলে গেল।
দ্রুত ছবি মুছে ফেলার জন্য ফোনের গ্যালারি খুললাম, কিন্তু গ্যালারি খুলতেই আমার মাথায় যেন বজ্রপাত হলো। কারণ সেখানে শুধু ওই একটি ছবি নয়, আরও অনেকগুলো ছবি এবং ভিডিও ছিল যা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এসব ছবিগুলো এমন ছিল যা আমি ব্যক্তিগত সময়েই তুলেছিলাম, যেগুলো কেউ দেখবে বলে কখনো ভাবতেও পারতাম না। আমি বিস্ময়ে ভরা চোখে কুণালের ফোনের দিকে তাকিয়ে রইলাম, আর আমার হাত কাঁপতে লাগল। মুহূর্তেই বুঝে গেলাম যে কিভাবে আমার কুণাল এসব ছবি তার ফোনে পেয়েছে। আমার গোপনীয়তা এভাবে ভেঙে যাওয়ায় মনে হচ্ছিল পায়ের তলায় মাটি সরে গেছে। আমি তো কুণালের ঘরে শুধু নিজের ছবি মুছে ফেলার জন্যই গিয়েছিলাম, কারণ ভেবেছিলাম যে সে এসব বিষয়ে আগ্রহী নয়। কিন্তু আসলে তার ফোনে আমার অনেক ব্যক্তিগত ছবি জমা ছিল। সেদিনের মতো একটা বড় ধাক্কা আগে কখনো খাইনি। আরও জানলাম যে সে আমার শাশুড়ির কাছে গিয়ে আমার নামে নানান বাজে কথা বলে, যেন আমার চরিত্র নিয়ে সন্দেহ তৈরি করতে চায়। তখন আমি জানতাম না যে আমার ভাতিজা কুণাল আমার ব্যক্তিগত ঘরের এবং বাথরুমের বিষয়েও জানে। তবে তার ফোনে নিজের ছবি দেখে বুঝতে পারলাম যে সে আমার সবকিছুই নজরে রেখেছিল। ছবিগুলো ডিলিট করতে করতে হঠাৎ আমার কুণাল ঘুম থেকে উঠে আমাকে দেখে হতভম্ব হয়ে গেল। সে আমার হাতে তার ফোন দেখে দ্রুত ফোনটা ছিনিয়ে নিল। বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, তুমি এই সময় আমার ঘরে কি করছো? তার ব্যবহার দেখে আমার রাগ বেড়ে গেল। বললাম, কিভাবে সাহস হয় আমার এই ছবিগুলো রাখার? আমি এই বাড়ির বউ। তুমি এত নিচু মানসিকতার কেমন মানুষ? সে হাসতে লাগল, যেন এসব তার কাছে মজার বিষয়। বলল, আমি তো কোনো ছবি তুলিনি, তুমি নিজের ঘরে আছো, কিভাবে তুলব আমি? এ কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম, আর তার আসল উদ্দেশ্য তখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। কুণালের মিথ্যে কথা শুনে আমার রাগ আরও বেড়ে গেল। সে বলল, এই ছবিগুলো তুমি নিজেই তুলে আমাকে দিয়েছ। আমি রেগে বললাম, কিভাবে ভাবছ আমি এমন ছবি তোমাকে পাঠাবো? এরপর বললাম, যা হয়েছে হয়েছে, সব ছবি মুছে ফেলো, নইলে আমি সব বলবো। কিন্তু কুণাল নির্বিকারভাবে পানি খেতে লাগল। তার এই আচরণে আমার রাগ আরও বাড়ল। আমি জোর দিয়ে বললাম, এখনই আমার সামনে সব ছবি ডিলিট করো। কিন্তু কুণাল বলল, এই ছবিগুলো মুছব না। তোমার স্বামীকে সব বলবো যে তুমি বিশ্বস্ত নও। সে আমাকে ভয় দেখিয়ে বসে রইল। আমি পাল্টা বললাম, আমার স্বামী সব জানে, এই ছবিগুলো আমি নিজের জন্য তুলেছিলাম। কুণাল মুচকি হেসে বলল, তবে এই ছবিগুলো আমার কাছে এলো কিভাবে? সে দেখালো, যখন আমার ফোন ঠিক করছিল তখন ছবিগুলো পেয়েছে। আমি বুঝলাম এই পরিস্থিতিতে আমার স্বামীও হয়তো বিশ্বাস করত না, আর শাশুড়িও আমাকে ভুল বুঝে বসেছিলেন। চোখে জল ফেলতে লাগলাম। কুণালকে অনুরোধ করলাম যেন ছবিগুলো মুছে ফেলে। বললাম, তুমি যা চাইবে তাই দেব, কেবল আমার ছবি ডিলিট করে দাও। কিন্তু সে বলল, আমার কিছুই চাই না, এখনই আমার ঘর থেকে বেরিয়ে যাও। সে আমাকে জোর করে ঘর থেকে ঠেলে বের করে দিল, আর আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার তখন মাথা কাজ করছিল না, শুধুই মনে হচ্ছিল যে কোনো মূল্যে এই ছবি মুছে ফেলতে হবে। যদি সে আরও কিছু দাবি করে, এমনকি অসম্ভব কিছু চায়, তাও আমি হয়তো মেনে নিতাম। কারণ আমার এই গোপন বিষয়টি স্বামীর কাছে গেলে সে আমাকে ছেড়ে দিটায়, এমন আশঙ্কাই ছিল সবচেয়ে বড় ভয়। তাই নিজের আত্মমর্যাদা ভুলে তার সব কথা মেনে নিতে প্রস্তুত ছিলাম। কিন্তু কুণাল আমাকে ঠেলে বের করে দেওয়ায় বুঝলাম, হয়তো তার আগ্রহ এসব বিষয়ে নেই। সত্যি যদি থাকত, তবে এই সুযোগটা সে হাতছাড়া করত না। আমি ঘরে ফিরে কান্নায় ভেঙে পড়লাম। অনেকবার চেষ্টা করেছি যে কুণালের ফোন থেকে ছবিগুলো মুছে দিই, কিন্তু সে আমাকে সেই সুযোগটাই দেয়নি। সারাক্ষণ তার আশেপাশে ঘোরাঘুরি করে অনুরোধ করেছি ছবিগুলো ডিলিট করার জন্য, কিন্তু প্রতিবারই সে অস্বীকার করত এবং রাগের সঙ্গে আমাকে ঘর থেকে বের করে দিত। রাহুল যখন ফোন করত, আমি উদাসীনভাবে কথা বলতাম। সে বারবার জানতে চাইত, তোমার কি হয়েছে, কিন্তু এসব কিভাবে তাকে বলতাম। একদিন সিদ্ধান্ত নিলাম, সত্যিটা রাহুলকে জানাবো। ভয়ে বেঁচে থাকা আর সম্ভব না। যদি আমি নিজে না বলি, কুণাল একদিন সব ফাঁস করবেই। ভয়ে ভয়ে রাহুলকে বললাম, রাহুল, আমি ফোনে কিছু ছবি তুলেছিলাম। রাহুল হেসে বলল, তাতে কি হয়েছে? আমি বললাম, ছবিগুলো একটু অন্যরকম ছিল, বাথরুমে তুলেছিলাম। রাহুল চমকে উঠে বলল, এগুলো ডিলিট করো, এমন ছবি সম্মানজনক নয়। মোবাইল হারালে বা ফাঁস হলে কিভাবে মুখ দেখাবো? রাহুল আমাকে বকছিল, কিন্তু পুরো সত্য তখনও বলিনি। নিজেকে দোষারোপ করলাম, ইস, কেন এমন করলাম? না করলে আজ এতটা বিপদে পড়তে হতো না।
আমি বারবার কুণালকে অনুরোধ করতে থাকলাম যেন সে আমার ছবিগুলো মুছে ফেলে। তাকে কথা দিলাম যে এরপর আর এমন ভুল কিছু করব না। কিন্তু তখন সে এমন কিছু বলল যে আমি বাকরুদ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তার আসল উদ্দেশ্য বুঝে আমার ভেতরটা শিউরে উঠল। কুণালের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে শাশুড়ির সন্দেহ বাড়ল। একদিন সে বলল, বৌমা, কেন বারবার কুণালের ঘরে যাচ্ছ? আমাদের পরিবারে এসব মানায় না। তার প্রশ্নে আমি ঘাবড়ে গিয়ে তাড়াহুড়ো করে বললাম, মোবাইল নষ্ট হয়েছিল তাই ঠিক করাচ্ছি। কিন্তু শাশুড়ি বিশ্বাস করল না, বলল, আমি রাহুলকে শিগগিরই ফিরিয়ে আনব। তোমার আচরণ আমাদের পরিবেশ নষ্ট করছে। শাশুড়ির সন্দেহে আমি লজ্জিত হয়ে পড়লাম। 1 মাস এভাবে কাটল। কুণাল প্রায় আমাকে ডেকে নিজের মতো চলতে বাধ্য করত, আর আমি কান্নাভেজা চোখে তার ঘর থেকে বের হতাম। তাকে বারবার মুক্তি দিতে অনুরোধ করেও কোনো লাভ হয়নি। শাশুড়ির সন্দেহ ক্রমশ বাড়ছিল। অবশেষে 1 মাস পর রাহুল দেশে ফিরল। তাকে দেখে স্বস্তির বদলে এক অজানা আতঙ্কে পাথর হয়ে গেলাম। আমি ভেতরে ভেতরে ভয়ে সাদা হয়ে গিয়েছিলাম। রাহুল যখন আমাকে ছেড়ে গিয়েছিল তখন আমি একেবারে অন্যরকম ছিলাম। এখন এই অপরাধবোধের ভারে নিজেই যেন হারিয়ে যাচ্ছিলাম। ভাবছিলাম, সত্যটা যদি রাহুল জানতে পারে তবে হয়তো আমাকে ত্যাগ করবে। আমি কষ্টে নিজেকে সামলে সামান্য হাসি মুখে এনেছিলাম, কিন্তু ভেতরে আমার মন ক্রমাগত কাঁদছিল। যদি পুরনো দিনের মতো ভালো থাকতাম, তবে আজ তার ফেরার দিনে আমিও আনন্দে ভরে উঠতাম। রাহুল অনেক উপহার নিয়ে ফিরল আর বলল, তোমার থেকে দূরে থাকাও আমার জন্য কঠিন ছিল, কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য কাজ করছিলাম। তার কথা শুনে আমার লজ্জায় চোখ ভিজে গেল। রাহুল অবাক হয়ে বলল, কাঁদছ কেন? আমি বললাম, এগুলো আনন্দের কান্না। রাহুলের ফেরার পরও ভেতরে অপরাধবোধ তাড়িয়ে বেড়াচ্ছিল। একা পেলে কুণালকে মিনতি করতাম, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে, আমি অনুতপ্ত। কিন্তু কুণাল নিষ্ঠুরভাবে বলল, ঠিক সময় মতো সব রাহুলকে চাচাকে বলবো। যদি ক্ষমা করে তাহলে দূরে সরে যাব, কিন্তু না হলে কখনো ক্ষমা করতাম না। তার এই কথায় আমি ভেঙে পড়লাম। সে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিল এবং ব্ল্যাকমেল করে চলছিল। আমার ভুল বুঝে কুণালকে ছবিগুলো মুছে ফেলতে বলেছিলাম, কিন্তু সে রেগে গিয়ে বলল, আমি রাহুলকে তোমার সব কাজ দেখাবো। তুমি তার বিশ্বাসের সঙ্গে খেলেছ। আমি কাঁদতে কাঁদতে তাকে অনুরোধ করলেও সে অবজ্ঞাসূচকভাবে বলল, তুমি সব সীমা পার করে ফেলেছ। তুমি একজন বিশ্বাসঘাতক। তোমার মতো কাউকে আমি স্পর্শ করতে চাই না। সে আরও জানায়, তার আগের বাগদত্তাও অনৈতিক সম্পর্কের জন্য তাকে ছেড়ে যায়, যা তাকে নারীদের প্রতি ঘৃণা করতে শিখিয়েছে। কুণাল বলল, আমার ভাই দূরে কষ্ট করছে, আর তুমি তার সম্মান নষ্ট করছ। একদিন বাড়িতে শুধু আমি, রাহুল আর কুণাল ছিলাম। সেই সুযোগে কুণাল রাহুলের সামনে আমার কিছু ব্যক্তিগত ব্যাপার প্রকাশ করল। সে আমার কিছু পুরনো অনলাইন পোস্টের স্ক্রিনশট দেখাল, যা দেখে রাহুলের মনে সন্দেহ ও আস্থাহীনতা তৈরি হয়। রাহুল খুব কষ্ট পেয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল, মায়ের বাড়িতে ফিরে। আমার নিজের ভুলের কারণে সংসার হারানোর যন্ত্রণা অনুভব করলাম। হতাশায় একদিন নিজেকে আঘাত করার চেষ্টা করেছিলাম, তবে ভাগ্যক্রমে বেঁচে যাই। হাসপাতালে জ্ঞান ফেরার পর দেখলাম আমার স্বামী রাহুল সেখানে দাঁড়িয়ে আছে। রাহুল জানালো যে সে আমাকে আরেকটি সুযোগ দিতে চায়, তবে এটিই হবে আমার শেষ সুযোগ। বাড়ি ফিরে আমি নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নিলাম। নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এবার রাহুল ও তার পরিবারের জন্য সেবা ও যত্ন করতে মনোযোগী হলাম। রাহুলের ক্ষমার জন্য আমি কৃতজ্ঞ, যা আমাকে জীবনে নতুনভাবে এগিয়ে চলার প্রেরণা দিয়েছে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।